যেটা আমার বিরোধী বন্ধুরা বলেছে ঠিক। আমি ইচ্ছে করলে ঘাটতি শূন্য বাজেট করতে পারতাম, কিন্তু ঘাটতি শূন্য বাজেট আমি ইচ্ছে করলে করতে পারতাম। আমাদের প্রধানমন্ত্রী যদি ইচ্ছে করতেন তাহলে নিশ্চিতভাবে আজকে এই কর্পোরেশনরা সারা ভারতের কর্পোরেশনের সব বাজেট যত হতো তাদের ঘাটতি। তার কারণ যদি কর্পোরেশনের উপরে জিএসটিটা না চাপানো হতো, 18% জিএসটি এইটা যদি চাপানো না হতো তাহলে শুধু আইটি আর জিএসটি আমরা গত বছর প্রায় 4000 কোটি টাকা উন্নয়নমূলক কাজ করেছি এক্সপেন্ডিচারের রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে প্রায় 250 কোটি টাকা শুধু জিএসটি আর আইটি বাবদ আমাদের পেমেন্ট করতে হয়েছে। যদি এইটা থাকতো তাহলে আমাদের অ্যাডিশনাল বাজেট তো থাকতো না। এটা সরকার ঠিক করেছে। আমাদের দুর্ভাগ্য যে আগে যেটা ছিল না, ইউপিএর সময় বিজেপি সরকারের সময় এই জবরদস্তি জিএসটিটা চাপিয়ে দিয়ে প্রত্যেকটা কর্পোরেশনে আজকে আমাদের বাজেটটাকে এমন ভাবে করে দিয়েছে যে আমাদের এই টাকার বার্ডেনটা ট্যাক্স পেয়াররা নিজেদের ঘাট থেকে আজকে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, তবু আমি পরোয়া করি না, তার কারণ আর্থিকভাবে ঘাটতি যদি হয় হোক, মানুষের পরিষেবায় যেন ঘাটতি না হয় এটা আমাদের কাছে। আমার ডেপুটি মেয়র আমাদের স্বাস্থ্য দপ্তরে সজলবাবু বললেন যে উনি ওনার পরিবার সবাই বেঁচে আছেন নরেন্দ্র মোদীর ভ্যাকসিন নিয়ে। তাহলে ভারতবর্ষে যত মানুষ মারা গেছে যদি ভ্যাকসিনেশনের সেই সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি থাকে তাহলে মৃত্যুর সার্টিফিকেটে কেন আমি ধন্যবাদ জানাই সেই সময় যখন এরা তুলেছে 2 বছর আগে গেল। আমি ধন্যবাদ জানাই সেই সময় আমার পৌরসভার যারা সাফাই কর্মচারী তারা রাস্তায় নেমে কাজ করেছে বলে আজকে কলকাতায় মহামারী হয়নি, কলকাতার মানুষ সুরক্ষিত ছিল, তাই ইউপির মতন গঙ্গায় ফাঁসি দিতে হয়নি। প্রত্যেকটা আমরা সম্মানের সাথে কলকাতা পৌরসভা তাদের সম্পূর্ণ করতে পেরেছি। সবাই গাড়ি থেকে নিয়ে আমরা পুরোটাই কলকাতা পৌরসভা করেছি। কিন্তু নিশ্চিতভাবে এটা আশাই নিশ্চিতভাবে করবো যে বিরোধী নিশ্চিতভাবে গঠন করে পারবেন। আমি যখন পাওয়ারে থাকবো সবাই আমাকে ভালোবাসে। দুজন আমার এক পথ, একটা হচ্ছে সত্যিকারের সাংবাদিকতা, যে আমার ফুট তুলে করে আমি তাকে ধন্যবাদ জানাই সেসব কাগজকে যারা দেখায় আমাকে যে সকালবেলা উঠে আমি দেখি এই রাস্তাটা খারাপ, ওই রাস্তাটা খারাপ, ওই রাস্তায় জল নেই, ওই রাস্তায় আলো হয়ে গেছে, তাদের ধন্যবাদ। আবার ঠিক যদি বিরোধী পড়াশোনা করে এসে আমার সমালোচনা করে যে এইখানে এইখানে একটু চেষ্টা কারণ আমি ভগবান নই, আমি সব কাজ ঠিক করতে পারি এটা কখনো ক্লেম করতে পারি, হাত দেখাবে, এটাই ডেমোক্রেসি। I have the chance to rectify myself. আজকে আমাদের ওঝা সাহেব বললেন যে দেখে আসুন ওঝা তো পরিষ্কার নয়। এতগুলো মানুষ এসে রোজ যারা বিদেশ থেকে আসছেন আমাকে তোয়াজ করার জন্য নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি, বিভিন্ন মানুষের কাছে শুনি, তারা বলছে যে ক্যালকাটা হ্যাজ চেঞ্জ, ক্যালকাটা
দিন রাত খেটে এত বড় একটা কনজারভেন্সি টিম সেটাকে তৈরি করে আজকে একটা ইতিহাস তৈরি করে দিয়ে কন্ট্রাক্টরের মধ্যে দিয়ে আজকে কলকাতাকে নতুন দিশা দিয়েছে। এটা চোখে পড়বে না? এটা মানুষের চোখে পড়ে না? এটা আমরা বিরোধিতা করবো বলে বিরোধিতা করবো? আমি যখন দিল্লিতে যাই দেখেছি নরেন্দ্র মোদীজি অনেকগুলো সিংহ লাগিয়েছে, সেটা সুন্দর লাগছে, আমি তার বিরোধিতা করবো? যেটা সুন্দর লাগছে সত্যি কথা যে হ্যাঁ দেবব্রত মজুমদারের টিম ভালো কাজ করেছে, করতে পারবো না? এই বর্ষায় আমরা দেখলাম কন্ট্রোলিয়া 3 দিন ধরে জল নামে। এই বর্ষায় দেখলাম আমাদের সেন্ট্রাল ক্যাপিটালে বিভিন্ন জায়গায় 2 দিন ধরে জল দাঁড়িয়ে থাকে। খিলদিপুরে দেখলাম বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে। আমি আসছি ডিটেলসে পরে বলবো। তারক সিং এর নেতৃত্বে সারা কলকাতা জুড়ে 1 লক্ষ টনের উপরে ডিসিপ্লিন করা হলো। ধন্যবাদ জানাবো না? জানি আমপানের পরে আমি নিজে অত্যন্ত ভাবে আমপানের সময় বেরিয়েছিলাম, লড়াই করেছিলাম এবং নিজে খাপে গিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে থাকে 50 লক্ষ গাছ লাগিয়ে বললেন যে ছাগলের চেহারাটা দেখে আসছে, সেই গাছের কৃতিত্ব দেবাশিস কুমার এবং আমাদের যারা আমাদের এই অ্যাকশন তাদের কৃতিত্ব নয়। যে 4টে 5টা 10টা 50টা 100টা 200টা যারা অন্যায় করছে, যারা ছাগলকে খাইয়ে দিয়েছে, যদি জানি না কলকাতা এখন ছাগল আছে না, কিংবা নিজে কেটে ফেলে দিয়েছে, সেখানে সে অন্যায় করছে তার প্রতিবাদ করে কজনকে আপনি দাঁড় করিয়ে বলেছেন যে হ্যাঁ অন্যায় হচ্ছে। একটা গাছ মারা মানে একটা 10টা মানুষ মারা, আপনি এটা অন্যায় করেছেন, কে প্রতিবাদ করেছেন? এই গ্যাসটার জন্য ওকে ধন্যবাদ জানানো যাবে না? এখানে বস্তি কাজে আজকে একটা সময় আমি নিজে চেতার কাউন্সিলর আজকে 25 বছর হয়ে আমি নিজে দেখেছি বস্তি কিছু পাশাপাশি ঠিক গঙ্গার ওপারে মালাদি বয়, সেখানে শ্মশানের ধার থেকে নিয়ে টানা গঙ্গার ধারের বস্তি, সেগুলো দেখেছি একটা সময়। আজকে সেটার আমূল পরিবর্তন হয়েছে। বলতে পারবো না যে শোভন সমাদারের নেতৃত্বে ভালো কাজ হচ্ছে, সমালোচনা করতে হবে, আমি নিশ্চিতভাবে সমালোচনা, কিন্তু ভালোটাকে তো ভালো বলতে হবে। আজকে রাস্তাঘাট খানা খন্ড নেই, একটা নতুন টেকনোলজি আজকে এসছে, অভিজিৎ দ্বারা করেছে, প্লাস্টিক টেকনোলজি। অ্যাসফাল্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ আদালত কলকাতায় আর পিচ গলাতে দেবে না, তাই অ্যাসফাল্টটা বন্ধ করা হয়েছে। একটা নতুন ভাবে প্লাস্টিক দিয়ে অ্যাসফাল্টটা তৈরি করে, আমাদের এই বেস দিয়ে তৈরি করে, সেটা দিয়ে ডাউন করার পরে পরীক্ষামূলক ভাবে হলো গত বছর কি হয়। আমি রোজ ওখান থেকে যাই আর দেখি যত দিন যাচ্ছে আরো মসৃণ হয়ে যাচ্ছে রাস্তা। এবং ওই টেকনোলজি আজকে লেকের ভেতরে, আমি কেএমডিএ তে অনুরোধ করেছিলাম আমরা লেকের ভেতরে করছি এবং বিভিন্ন জায়গায় কলকাতায় শুরু হয়ে গেছে। একটা অল্টারনেটিভ টু অ্যাসফাল্ট, সেই টেকনোলজি এসেছে, তাকে ধন্যবাদ জানানো যাবে না। সন্দীপ মনসা একটা বাচ্চা ছেলে প্রত্যেকটা স্কুলে নিজের উদ্যোগে গিয়ে সেখানে স্মার্ট ক্লাসরুম করছে, ইংরেজি পড়ার ব্যবস্থা করছে, শুধু বোর্ডটা ইংরেজি আছে আর অতগুলো টিচারদের নিয়ে সেই ইংরেজি পড়ানো বা তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো, তাদের ট্রেনিং প্রোগ্রাম হলো করে স্কুলগুলোকে আপগ্রেড করা হচ্ছে। বিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার এতগুলো কাজ করছে। প্রত্যেকটা দুয়ারে সরকার থেকে আরম্ভ করে আমাদের ক্যাম্পগুলোতে যেভাবে বিরোধের সবকটা নিজে দৌড়ে দৌড়ে সারা কলকাতায় কাজ করছে। ধন্যবাদ দেওয়া এটা
এটা আমার তৃণমূল বোর্ড ভেবেছে এটা কলকাতা কর্পোরেশন যেটা দেওয়া বলেছেন আমি বিশ্বাস করি যে এটা আমি লাভ করলাম আর শেয়ারের দাম বাড়লো নয় আমার কাছে শেয়ারের দাম হচ্ছে আপনার 144 এরা আমার এদের প্রত্যেকের ওয়ার্ডে যদি কাজ না হয় 50 নম্বর ওয়ার্ডে যদি সলিউশন না হয় আমার শেয়ারের দাম এবং আমি নিশ্চিত যে সজল বাবু 50 নম্বর ওয়ার্ডে স্যাটিসফাইড তার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তার জল নিয়ে তার লাইট নিয়ে তার রাস্তা নিয়ে আমাদের প্রথমেই নিজের ওয়ার্ড সম্বন্ধে নিজের এটা তো কলকাতার বাজেট নিয়ে আপনাকে ধন্যবাদ এটা কলকাতার বাজেট আপনারা প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা কাউন্সিলর আমার কাছে অত্যন্ত সম্মান তার কারণ প্রত্যেকটা কাউন্সিলর কারণ প্রথমেই বললাম আপনারা আমার সাথে আপনাদের ভালো কাজ আমার বলে আমার আমাদের এবং নিশ্চিতভাবে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত ঠেস এগুলো না আমরা বিশ্বাস করি না আমাদের দল বিশ্বাস করে না আমাদের নেত্রী বিশ্বাস কারণ আমরা বিশ্বাস করি আমরা ধর্মে নয় কর্মে আমাদের I don't consider myself as a minority man. I consider myself as a majority man. আমার ধর্ম আমার পরিচয় নিশ্চিত আমার ধর্ম আমি বাড়ি যে কথা বলছি আপনারা শুনলে খুশি হবে যে অ্যাসেসমেন্ট বাজেট আছে 10% আমাদের রেভিনিউ ইনক্রিজ আমরা এবং সিম্পলিফিকেশন অফ স্যাপের মাধ্যমে এটা যদি আমরা স্যাপ সিম্পলিফাই না করতে পারতাম তাহলে আমাদের রেভিনিউ বাড়ত এবং যেহেতু ডিটেলসটা বলেছে রেভিনিউ রোজগার নিয়ে এর বাইসে আমি এর মধ্যে যাব না কিন্তু ধন্যবাদ জানাই আমার এমসি এমপ্লয়িকে নগর বন্ধু স্কিমে যারা আসতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদের কনভিন্স করে আমাদের কিন্তু ট্যাক্স কালেকশন এবং ফ্রেন্ডলি ট্যাক্স অর্থাৎ মানুষ আনন্দ করে ট্যাক্স দেয় মানুষ কষ্ট করে লাইন দিয়ে আমি আমার ছোটবেলা আমার বাবাকে দেখেছিলাম ওই দেবলীনাথ অফিসে ওখানে তখন একমাত্র কাউন্টার ছিল সেখানে ছাতা নিয়ে বাবা দাঁড়িয়ে ট্যাক্স পরবর্তীকালে আমি যখন বড় চেয়ারম্যান করি আমার বাবার মতো যারা আসলো আমি এটা সেট করে দিয়েছি এখন আসছে যারা বাবার মতো তারা নগর বন্ধু স্কিমে তাদের বাড়িতে গিয়ে যাওয়া আর বাদ বাকি জায়গায় এখন অনলাইন যারা সব মডার্ন মানুষেরা বসে আছে আপনাদের অনলাইন ইলেকশন একটা ব্যাপারে এখানে পুকুর বোঝাইয়ের কথা আছে আমি দৃঢ়তার সাথে বলছি যারা পুকুর বোঝাই করেন বা তাদের মদত দেন তারা গণশত্রু তার কারণ প্রাকৃতিক সম্পদ যেটা উপরওয়ালা আমাদের দিয়েছে প্রজন্মের পর প্রজন্ম এই শহরে বেঁচে থাকার জন্য যারা সেই পুকুরগুলোকে বোঝাই করার চেষ্টা করেন তারা আমাদের নয় আমাদের প্রজন্মের পর প্রজন্ম যারা আসছে তাদের হত্যা করার চেষ্টা করছেন তাই তারা গণশত্রু আমি জিআইএস দিয়ে এগুলোর ডিটারমিনেশন করে রেকর্ড করে অ্যাসেস করতে অলরেডি অর্ডার দিয়েছি এবং এরপরে একটা পুকুরও যাতে বোঝাই না হয় সেই দায়িত্ব
করে দিচ্ছি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আর বিল্ডিং ডিপার্টমেন্ট। কারণ ওই যে চটি শোল্ড পাওয়া যেত, একবার অ্যাসেসমেন্টে যাচ্ছে, একবার বিল্ডিং এ যাচ্ছে, একবার অ্যাসেসমেন্টে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এবং ছোট থেকে ছোট কোন যার বাবা মা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ঘরগুলোয় অনেকদিন ধরে পড়ে আছে, পাড়ার লোক জানে না কার ঘর, বারবার করে কর্পোরেশনকে নোংরা পরিষ্কার করতে হচ্ছে, সেই সব জায়গায় আমরা ওর অ্যাসেসমেন্ট নাম্বার দিয়ে সেটা ক্যালকাটা কর্পোরেশনে রেকর্ড করে দেবো। ভবিষ্যতে যদি কেউ আসেন তারা সেটা করতে আমাদের ডকুমেন্ট দেখিয়ে এখান থেকে আবার হিয়ারিং এর মাধ্যমে তার নামে করা হবে, তার পেন্ডিং ট্যাক্স সব দিয়ে, তার কনজারভেন্সি ফিস দিয়ে সেই ট্যাক্সটা এইটা করেছি বলে আমাদের রেভিনিউটা বাড়ছে। দ্বিতীয়ত, দেবা অলরেডি বলেছি, আমাদের এবছর অ্যাডভার্টাইজমেন্ট 100 কোটি টাকা আমরা শিখে রেখেছি, কিন্তু 100 কোটি টাকাতে আমি স্যাটিসফাইড নই। তার কারণ এটা আজকে নয়, কয়েক বছর আগে সুব্রত মুখার্জিরও আগে অ্যাসেসমেন্ট এখন একটা বড় র্যাকেট, যেটা বহুদিন ধরে এই অ্যাডভার্টাইজমেন্ট কিছু কোম্পানি তারা নিজেরা ডাইরেক্টলি এই অ্যাডভার্টাইজমেন্টটা চালায় এবং তার বেশিরভাগই রেভিনিউটা আমাদের না দিয়ে তাদের পকেটে চলে যায়। ইলিগাল হোর্ডিং তার মধ্যে একটা বড়, যেটা রেভিনিউ লসের কারণ। তাই ভাবে আমি অর্ডার দিয়েছি, এমআইসি মিটিং এও বলে দিয়েছি, কিউআর কোড প্রত্যেক হোর্ডিং এ ব্যবহার করতে হবে। কিউআর কোড ছাড়া হোর্ডিং থাকলে সেই হোর্ডিং কেটে ফেলে দেওয়া হবে। রাস্তায় যার গাড়ি সামনে লোকরাই হোক না কেন, কেটে ফেলে দেওয়া হবে যদি কিউআর কোড সেই হোর্ডিং এর মধ্যে না থাকে। কিউআর কোডে আপনি তুলে নিয়ে দেখে নেবেন যে আমাদের ফিস লাইসেন্স এই নম্বরটা কত, আর ওর এটা কত, কোন কোম্পানির, প্রত্যেকটা ওই একটা কিউআর কোডে পেয়ে যাবে। এটা করলে আমার বিশ্বাস যে 100 কোটি টাকার বেশি রেভিনিউ আসবে, যেটা আমি 100 কোটি টাকা করেছি। এবং আমরা রিসেন্টলি পরের এমআইসিতে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি নিয়েও আমাকে সমালোচনা শুনতে হয়েছে যে 1 বছর আগে বলার পরে মেয়র অ্যাডভার্টাইজমেন্ট পলিসি কার্যকর করতে পারে। আমরা নেক্সট এমআইসিদের সামনে আমার ওটা না পুরোদের সামনে পুরোটাই আমরা দেখাবো এবং সেটা কার্যকরী করব। দ্বিতীয়ত, বিল্ডিং নিয়ে অনেকে বললেন, বিল্ডিং নিয়ে অনেকে বললেন, আমি বলতে চাই ইলিগাল বিল্ডিং বামফ্রন্ট সরকারের দাম। ঢাকা ধরে যেটা গিয়ে মাসলাই ওপর দিয়ে দেখতে পান না, যেটা প্লাস্টার হয়নি, দেখলেই বুঝতে পারবেন ইলিগাল, সেগুলো সব বামফ্রন্ট সরকারের দাম। আমাদের সময় আমরা ভেরি স্ট্রিক্ট অন ইলিগাল বিল্ডিং, তার কারণ ঠিকার সরলীকরণ করে দিয়েছি, ঠিকা অফিসটাকে নিচে নিয়ে এসেছি। ওই যে ঠিকার জন্য দৌড়ে বেড়াতো, ওখানে বেরোতো না, বাধ্য হয়ে ইলিগাল বিল্ডিং করছে না, এখন যেটা আনতে যাবে আমাকে বলো, ওখান থেকে কেন ক্লিয়ারেন্স করছে। পিছনে দৌড়তে শোল্ড তুলে যায়, তাই এরিয়াগুলোতে ইলিগাল বিল্ডিং হতো। বিএলআর অফিস বিল্ডিং ডিপার্টমেন্টের পাশে নিয়ে এসেছি, সেখানে বিল্ডিং ডিপার্টমেন্টে বিএলআর যদি আটকে যায়, সেখানেও যদি সেরকম সিরিয়াস হয় আমি আছি, নাহলে বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজির উপরে দায়িত্ব দেওয়া আছে। আর এটা আমাদের স্পেশাল কমিশনার সোমনাথ বাবু, সেই এখন ঠিকা কন্ট্রোলার, তার এখানে রয়েছে। সুতরাং ছোট থেকে ছোট, যদি আটকাটাও করা হয়, তার থেকে ছোট করা হয়, তারও বিল্ডিং সেকশন ছাড়াও তো দিতে হবে না। সেইভাবে আমি রুলগুলোকে মডিফাই করে দিয়েছি, গভর্নমেন্টকে পাঠিয়ে দিয়েছি।
550 unauthorized building demolish করেছে এবং এরপর থেকে করে দিয়েছি ওই যেটা ওদের কি বললেন তো করে চলে আসবে না রেকর্ড করে দেবে একটা লোড করে দেবে বিল্ডিংটা কি ছিল unauthorized পোরশন কতটা আমরা ডেমোলিশন করলাম সেটা একটা লোড হয়ে যাবে আপনি বাড়িতে বসে আমাদের বিল্ডিং kmc.building অ্যাপ খুললেই আপনি দেখতে পাবেন যে কোনটা কোনটা হলো ডেমোলিশ এবং কতটা আপনার অধিকার আছে ডিজিটাল বাংলা वीडियो अरे रेगुलाइज भी तो हो जाना रेगुलाइज होगा जो कानून में जो रेगुलाइजेशन है वो रेगुलाइजेशन जरूर होगा जो कानून में रेगुलाइजेशन है हेयरिंग ऑफिसर हेयरिंग करता है हम नहीं करते कोर्ट करते हैं हेयरिंग ऑफिसर से आपका नहीं हो सकता हाई कोर्ट तक जा सकता है हेयरिंग ऑफिसर रेगुलाइज हमारे क्षमता नहीं रेगुलाइज পরে আমরা এমআইসি তে দিয়ে শেষে অ্যাপ্রুভাল আরেকটা জিনিস করেছি সিসি এবং বিল্ডিং প্ল্যান এই দুটোই বোর্ডে জমা দিতে গেলে ইউটিলিটি দেবেন অনলাইনে জমা দিতে গেলে যাদের অফলাইনে জমা দেওয়ার কোনো সময় থাকে যে আমাদের প্লটে প্রবলেম আছে অফলাইনে সেটা ডাইরেক্টলি ডিডি অফিসে ছোট থেকে ছোট প্ল্যান ঠিকার প্ল্যান সব অনলাইনে জমা দেবো ঠিকার যদি অ্যাপ্রুভাল থাকে এবং আপডেট জমা থাকে তাহলে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ সেম প্লট মানে আপনার প্লটে একটা ঠিকার প্লট ল্যান্ড মিক্স হলে এফআইআর দেওয়ার আগে বোর্ডকে হ্যান্ডওভার করে দিতে হবে আপনারা ওয়ার্ডের কাউন্সিলররা বুঝে নেবেন সেক্রেটারি ল্যান্ড কারণ এখন প্রত্যেকটা বোর্ডে আমরা লিস্ট দিই স্যাংশনের লিস্ট তার সাথে তাকে কেন স্যাংশন দেওয়া হলো তারও ডিটেইলস থাকে বোর্ড মিটিং এ একটু আলোচনা করে নেবেন যদি থাকে বুঝে নেবেন কারণ রোড ওয়াইডিং বা ফুটপাথ তৈরি করতে গেলে রাস্তায় লোকাল না হলে এফআইআর পাবেন না এটা আমরা বিল্ডিং ডিপার্টমেন্ট অলরেডি বলে দিয়েছি তৃতীয়ত বললাম ঠিকা রুলস এবং এগুলোকে এত সরলীকরণ করে দিয়েছি এখন ইলিগাল করা উচিত কারণই উচিত দ্বিতীয়ত হচ্ছে যে জল দিয়ে সরব বললেন যে ঠিক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাজ নেওয়া কেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাহলে ডিজিসি কে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসি রাখার দরকার নেই সব কিন্তু আমি কাকে অনুরোধ করেছি পাবলিক যারা জলের অফিসে যান তারা জলের অফিসে যান জলের অসুবিধা হলে যেখানে যায় সেখানে যায় পরে খাতা থাকে সেই খাতা অনুযায়ী জলের লোক এসে আপনার ফেরত করে সেটা মেয়রের একটা কাউন্সিলর অধিকার হচ্ছে মেয়রকে আপনাকে সেই অধিকার দিতে চাই ডোন্ট হেজিটেট টু কাম টু মি আই এম দ্য লিডার অফ দি হাউস ইউ আর দ্য মেম্বার অফ দি হাউস আপনি আমার লোক তাই আপনি আমার কাউন্সিলরের অধিকার মেয়রকে প্রশ্ন করা আপনারা জেনে আনন্দিত যে আমাদের শুধু বুস্টার কম্পেনসেশন 32টা প্রায় 350 কোটি টাকা নিয়ে আমরা 2019 পর্যন্ত শেষ করেছি এখন পর্যন্ত প্রায় 72টা বুস্টার কম্পেনসেশন জলের কথা বলছিলেন 515 এনজিপি জলের উৎপাদন কলকাতার ইতিহাসে এটা একটা দিগন্ত কেউ কোনদিন ভাবে 515 এমজিডি জলের উৎপাদন ঠিক যে যাদবপুরের কিছু এলাকা টালিগঞ্জের কিছু এলাকা এখনো ঠাকুরিয়ার কিছু এলাকা কসবার কিছু এলাকা এখনো আমরা ডিগ্রিওয়ারে জল দিচ্ছি
তার কারণ ওইখানে গার্ডেন রিচ বা কলতার থেকে রিচ করাটা কষ্টকর, রিচ করা যাচ্ছে না, জলটা তো ফ্লো হতে হতে স্লো হয়ে যায়। তার মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বুস্টার কম্পেনসেশন দিয়ে সেই জলের প্রেশারটাকে বুস্ট করানোর চেষ্টা করি, কিন্তু বাদবাকি জায়গায় আমাদের আবার জলের সোর্স আনতে হচ্ছে যেখানে র ওয়াটার সেই আমার কনস্টিটিউয়েন্সি খিদিরপুর থেকে বুধঘাট থেকে আসে। সেখানে আমরা শুধু গার্ডেন রিচে আরেকটা 25 মিলিয়ন গ্যালন করেছি, ফলতাতে আরেকটা 25 মিলিয়ন গ্যালন করেছি, আর ধাপাতে আরো 20 মিলিয়ন গ্যালন করেছি। এখান থেকে ইস্টার্ন বাইপাস করে পুরো যাদবপুর পর্যন্ত জলটা যাবে। আর ঢালাই ব্রিজ গড়িয়া সেখানে আরো 10 মিলিয়ন গ্যালন জল খিদিরপুর থেকে আসবে। ওইটার জন্য ধাপায় আমার 132 কোটি টাকা খরচ, আর গড়িয়াতে 77 কোটি টাকা খরচ হচ্ছে। তাহলে রানিং প্রজেক্ট আমাদের দুটো মিলিয়ে 186 কোটি টাকা, আপকামিং প্রজেক্ট যেগুলো ডাব্লিউটিসি তাদের 151 কোটি টাকা, আর কলকাতার অনেকগুলো জায়গায় পাইপলাইন চেঞ্জ হচ্ছে এবং পাইপলাইনের উপর জ্যাকেটিং করে দেওয়া হচ্ছে যাতে লিকেজ করে গিয়ে আবার রাস্তাটা না ভেঙে যায়। তার জন্য প্রায় আমাদের 363 কোটি টাকা খরচ হচ্ছে, প্রায় 700 কোটি টাকা। তাহলে বিজয়বাবু বললেন মোদীজি আবাসী দিয়ে এই 700 কোটি টাকার প্রজেক্টের মধ্যে আমরুদের প্রজেক্ট হচ্ছে বললাম ওই 77 কোটি টাকা যেটা ঢালাই প্রজেক্ট, আর 42 কোটি টাকা মাস্টার স্কয়ারসে আমরা একটা বুস্টার কম্পেনসেশন করছি, ওইটা 119 কোটি টাকা, আর টোটাল আমাদের 119 কোটি টাকা যেটা অমৃত থেকে বাদবাকিটা স্টেট। আর এখানে কলকাতায় আমরুদের যে প্রজেক্টটি আমি করি না কেন 25% কেন্দ্রের এবং 75% রাজ্যের, সুতরাং 25% মোদীজিকে ধন্যবাদ দিলে 75% মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিলে।
যেটা পচা জল দিয়ে দিলে ভালো জল ঢুকিয়ে দিলাম এবং আবার সারাসারি মানে যাদের কাজুরি হবে কালী মন্দিরে 10 দিন এতভাবে জল থাকে সেই জন্য ওটাকে কন্ট্রোল করার জন্য একটা বেড়ে সেটা আমাদের প্রায় 151 কোটি টাকা কালীনাথ দুধারে বিউটিফিকেশনের জন্য 7 কোটি টাকা এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট মোগলালি মামাবাজার এইসব রিহ্যাবিলিটেশনের জন্য আমাদের প্রায় 350 কোটি টাকা খরচ। রামদিক হসপিটালের জন্য আমাদের প্রায় 22 কোটি টাকা খরচ, যেটা রাজ্য সরকার আমাদের দিয়েছে। বাংলার বাড়ি হচ্ছিল তার জন্য ওখানে আগুন লেগে গেছিল, তারপরে বাংলার বাড়ি হয়ে গেল অনিন্দ। শুধু অনিন্দের ওখানে বাংলার বাড়ি হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কলকাতায় বস্তির নাম চেঞ্জ হয়ে গেছে, উত্তরণ নাম হয়েছে। সেই উত্তরণ হবে প্রত্যেক বস্তির ভাই বোনেরা তারা স্ট্যান্ডে থাকবে, বাড়িতে সবাই চা করবে, বারান্দায় চা খাবে, আমাদের মতন স্বাভাবিক জীবন যাপন করবে। সকালে লাইন দিয়ে বাথরুমে যাওয়ার জন্য লাইন দিয়ে নিজেদের মধ্যে সবাই থাকি, এক বালতি জলের জন্য জলের লাইনে মারামারি, সেইটা না করে প্রত্যেকে সুন্দরভাবে থাকবে। কলকাতায় কোনো বস্তি থাকবে না। যখন সব মিটিংয়ে মাননীয় মহানাগরিক বিউটি পার্লার যেতে হবে না, যেটা আমি বলি যে গুজরাটের মতো বিল গেটসকে আনতে গেলে বস্তির সামনে আমাকে পাঁচিল দিতে হবে না, সম্মানের সাথে বলবো হ্যাঁ এরা আমাদের উত্তরণের বাসিন্দা, এদের নিয়ে কলকাতা সম্মানিত, আমরা সবাই একসাথে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্বপ্ন সফল করবো। সমস্ত বস্তিতে বাংলার বাড়ির মধ্যে দিয়ে উত্তরণ হবে। জানিয়ে শুধু জানতে চাই কত দিলে তার কারণ আপনার যদি থাকে আপনার কাছে যদি থাকে আপনি উত্তর দিন। আপনার পাড়ায় যে বস্তিটা আছে সেখানে তাদের কনভিন্স করিয়ে এনওসি লিখে নিয়ে আমাদের কাছে যে ফর্ম আছে ফর্মটা দিয়ে আপনি বস্তি করে দিন। আপনার আমি আমার চেষ্টা করি না আমার শুধু বাংলার বাড়িতে এখনো পর্যন্ত আমরা এমবিএ ছাড়া শুধু আমাদের 732টা ফ্ল্যাট কমপ্লিট করেছি, 77 এবং আরো 1338টা ফ্ল্যাট 127 কোটি টাকা দিয়ে আমরা কমপ্লিট করব। এছাড়াও হাজার বস্তি বাকির ওখানে 324টা রুম আমরা প্রায় স্টেট গভর্নমেন্টের 3 কোটি টাকা দিয়ে আমরা কমপ্লিট করে দিয়েছি। সে মানুষগুলো উড়ে গেছিল, তারা আমরা করেছি। সুতরাং কারোর বাড়ি উড়ে গেছে তারপরে সেখানে বাংলার বাড়ি হবে না। যে কোনো কাউন্সিলর সে যদি নিজের এলাকায় নিজের মানুষের সাথে উপরে সেই কন্ট্রোল থাকে এবং বলতে পারে, কনভিন্স করতে পারে, তার এলাকাটা সুন্দর করার দায়িত্ব করতে এই যে 10 দিন আজকে একটা উদ্বোধন করেছে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের 11 স্টেট অফ আর্টে লেডিসদের তাদের ট্রেনিং ও বেবি কেয়ার অর্থাৎ বাচ্চাদের দুধ খাওয়া তৈরি হয়েছে। আমাদের দুটো বাস অলরেডি হচ্ছে, প্রয়োজন অনুযায়ী আরো বাস
আমি যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম অনেকগুলো বাস কলকাতা পৌরসভাকে দিয়েছি, অলরেডি দুটো হয়ে গেছে, আরো প্রয়োজন ভিত্তিকে আরো বাসগুলো হয়ে গেছে। এগুলো আপনার চোখ পড়বেন না, এগুলো নিয়ে আপনি নিজেদের গর্ব করবেন যে হ্যাঁ আমি বাংলায় থাকি, আমি কলকাতায় থাকি, আমি কলকাতার ছেলে, আমি বাংলার ছেলে, আমি গর্বিত তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাই এখানে আমার জন্ম। এই গর্বগুলো থাকবে না কেন? গুজরাটিতে গর্ব করবো, ইউপি নিয়ে গর্ব করবো না, বাংলা নিয়ে গর্ব করবো না, এখানে আমার জন্ম, এই গর্বটায় বাধা দিয়ে রাখে। আমি মণিপুরও বলতে চাই না, হাতরাসও বলতে চাই না, আমি বলতে চাই না, এটা আপনি বললেন। আমি আমার বাজেটের উপরে এবং আপনার চেতনা বৃদ্ধির চেষ্টা করছি। কর্পোরেশনের কয়েকটা আমাদের আমার পাড়ায় যদি ডবল লেনে পার্কিং থাকে আমার দায়িত্ব না, আমার পাড়া থেকে যদি অ্যাম্বুলেন্স না বেরোতে পারে, আমার ওয়ার্ড থেকে যদি অ্যাম্বুলেন্স না বেরোতে পারে আমার দায়িত্ব না। আমি কেন কাউন্সিলর হয়ে ট্রাফিক পুলিশকে বলবো না যে ডবল লাইন হটাও? আর ये पेमेंट করতে পারে পুলিশ পাঠাবে, পুলিশকে চিৎকার করে বলতে হবে ये बोलता है चिट्ठी হবে না, আয় মেরে কি হবে? আপনারা চিঠি দিয়ে বলুন যে চিঠিটা দিয়েছি, পুলিশ আমার কথা শুনবে। আপনারা চিন্তা করতে পারবেন না নেক্সট ইয়ার হয়তো এই ডেফিসিট হিসেবে কাছে দাঁড়ায় গেছে আমরা থাকবো। আমাদের এখনো মধ্যে একটা টেন্ডার প্রসেস আছে, 334 কোটি টাকা আমাদের অর্ধেকটা কলকাতা থেকে হয়ে যায় ডেফিসিট আমাদের। আর কোনোদিন ভবিষ্যতে কলকাতা কর্পোরেশনের থাকবে ঠিক এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি কি হতে পারে এটা আপনাদের আইডিয়া। শুধু তারকদার কথা বলবো যে আমাদের শুধু পোস্টিং ড্রেনেজ পাম্পিং স্টেশন 79টা তৈরি হয়েছে এবং আমরা সোয়ারেজ লাইন প্রায় স্টোরেজ পাইপ প্রায় 250 কিলোমিটার সোয়ারেজ পাইপ বসিয়েছিল। আমাদের ডিসিটি হয়েছে কোনোদিন কলকাতার ইতিহাসে হয়নি। 1,88,000 মেট্রিক টন, 1,88,000 মেট্রিক টন আর ডিসিটি হয়েছে 32 কিলোমিটার। টোটাল পাম্প আমাদের 93 টাকা। সুতরাং এটা ওভারঅল, এটা আমার নয়, আপনারা সকলে আমার পার্ট। আলাদা বিচ্ছিন্ন নিয়ে ভাববেন না, আমরা সবাই মিলে এই করব। হ্যাঁ ঠিক যে কলকাতার মানুষ তৃণমূল কংগ্রেসকে 144-এর মধ্যে 134, এখন আরো 137টা সিট দিয়ে বিরোধী দেয়, কিন্তু বিরোধীও আমার পার্ট। আপনারা সবাই, আমরা সবাই মিলে করব। সুতরাং নিজেদের এই আলাদা করা, আমি বঞ্চিত, আমি না, পুরো কলকাতার উন্নয়নের সভা প্রথম যেটা দিয়ে শুরু করছি, শেষও সেটা দিয়ে করছি। ইউ আর অল মাই অ্যাসেট। আপনারা হলেন আমার জীবন, আপনাদের ভালো কাজ কলকাতা কর্পোরেশনের সম্মানকে বৃদ্ধি করে। তাই আজ এই বাজেট
আপনাদের সামনে আমি রেখেছি এবং মেজর কিছু ডিসিশন আপনাদের বলি। একটা হচ্ছে সন্দীপনের নেতৃত্বে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের প্রায় আমাদের 42 কোটি টাকা খরচা হচ্ছে, যেটা আমার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফাইন্যান্স মিনিস্টারকে আমরা নতুন করে একটা ইনভেন্টরি লিস্ট করেছি, তাতে আপ টু ডেট করেছি। নিশ্চিত লোক নিয়ে বলছেন অনেকদিন ধরে আমি শুনছি এই লোক নেই, লোক করছে না, সব লোকের লোক নেই, এই ইঞ্জিন আছে, ড্রাইভার নেই, ইঞ্জিনের দিলাম। পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। আননেসারি লোক নিয়ে আমি টাকা দেবো না, সেই টাকা দিয়ে নাগরিক পরিষেবা দেবো, কোনটা? আগে একটা মানুষ তাকে ছাড় দিতে হতো, তুলতে হতো, তারপর ভরভর করে নিয়ে এসে যে ফ্যাটে ফেলতে হতো। এখন একটা ব্যাটারি অপারেটেড গাড়িতে আসে, করে সে কর্পোরেশনের কোড করে এসে ঝাড় দিয়ে তুলে নিয়ে চলে যায়, বিসেল দিয়ে কালেকশন করে ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্ট আলাদা করে নিয়ে গিয়ে সেগুলোকে কম্প্যাক্টরে দেয়। এখন লোক লাগে না, এখন অফিসাররা নিজেরা এখন আর স্টেনও লাগে না। আমার স্টেনও নেই, এখন কলকাতা কর্পোরেশনের মেয়রের ঘরে স্টেনও থাকার কথা নেই আমার, কারণ আমার যে পিএস সে নিজে কম্পিউটারে চুরি করে নেয়, সেগুলো আমরা দিই, আমাদের স্টেনও লাগছে না। এইভাবে আমরা এখন একটা এইচআর এজেন্সিকে দিচ্ছি, যারা এই ম্যান পাওয়ারকে এইচআর ম্যান পাওয়ার কোথায় কত সত্যিকারে ওই স্যাংশন 50 বছর আগে কলকাতা কর্পোরেশনের যে স্যাংশন সেইটা নিয়ে চলছে না, আমি নতুন করে এইচআর করে ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশন এইটা উপরে এবং যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারদের উপর জোর দিয়ে নতুন করে আমি একটা ম্যান পাওয়ার রিসার্চ করে ম্যান পাওয়ার করে নিয়ে আমরা পোস্ট সেগুলোকে সারেন্ডার করবো, আর যে পোস্ট দরকার সেগুলোকে নেব। রিক্রুটমেন্ট আমার এসি এই সাব রেজিস্ট্রার যেগুলো দরকার, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে সেগুলো সব আমি যা চেয়েছি সেগুলো দিয়ে, এবং আপনাদের জানিয়ে রাখি যে কেএপি কাজে এর আগে ডাইরেক্টলি কর্পোরেশনের কোনো অধিকার ছিল না বা কন্ট্রোল ছিল না। এবার আমি আশা করে ওইগুলো যখন প্রজেক্ট স্যাংশন হবে তখন আমি ছিলাম না। নতুন যেটা প্রায় 250 কোটি টাকা স্যাংশন হচ্ছে বিভিন্ন ওয়ার্ড, যেখানে 108, 109, 127, 128, 107 এই অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে নতুন করে কেএপি কাজ করে প্রায় 2,500 কোটি টাকা। সেখানে ডাইরেক্টলি কর্পোরেশন বোর্ড তারা নিজেরা ইনভলভ হবে, প্ল্যানিং থেকে তারা নিজেরা থাকবে এবং কেএপি কাজ ঠিকমতো হচ্ছে মানে অ্যাসেটটা তো আবার কর্পোরেশনই আছে, সেটা দেখে দিয়ে সেটা করবে। তাই ডাইরেক্টলি কর্পোরেশনের অথরিটি করতে দিয়ে কেএপি কে আনা হচ্ছে। আর কর্পোরেশনের জুরিডিকশন কিছু কিছু জায়গায় আমরা সার্ভিস দিচ্ছি, অথচ জুরিডিকশন বাড়ছে না, যেরকম হারমোনাইজেশন যেটা আছে, 109 এর কিছুটা অংশ আছে, বেহালার কিছুটা আছে, এই জায়গাগুলো আমরা কর্পোরেশনের জুরিডিকশনটা বাড়ানোর জন্য গভর্নমেন্টকে প্রপোজাল পাঠাচ্ছি। আমি আশা করি যে আমরা সবাই মিলে কর্পোরেশনটাকে সুষ্ঠুভাবে চালাবো এবং আপনাদের সকলকে নিয়ে কলকাতার নাগরিকদের সেবায় এগিয়ে যাব, এইভাবে এটা আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার যেটার জন্য আমি পৌরসভায় কাটাচ্ছি সেটা তো দিয়েছি, সেটা বললাম যাতে কাউন্সিলররা তাদের সেইটার জন্য দরকার না, সেই জন্যে কাউন্সিলর ফান্ড এখন আমাদের রয়েছে 400 করে 12.5 লাখ, ওটাকে করলাম 15 লাখ। 800
করে 12.5 লাখ, ওটাকে করলাম 15 লাখ, এবং বড় ইন্টিগ্রেটেড ফান্ডে 5 করোড়, এখন পেতেন 15 লাখ, এরপরে পাবেন 20 লাখ। তারপরে যা এগুলো আগে ছিল একসাথে আমি যখন ছোট বড় তৈরি আলাদা, আমার বড় বড় তাই এখানে 12টা ওয়ার্ড, সেখানেও যা 7টা ওয়ার্ড সেখানে। এখন আমি আপনার মনে করে দিচ্ছি ওয়ার্ড হিসেবে বড় সেটা বড় হিসেবে 20 লাখ, অর্থাৎ 10টা ওয়ার্ড হলে আর ওয়ার্ড 20 লাখ। The budget estimate of receipt and expenditure of the Kolkata Municipal Corporation for the year 2024-25 prepared and presented by me before you on 17 February 2014 as required under the provision of subsection 5 of section 131 of AMC Act 1980 now be adopted and required under section 1 of the subsection 1 of the section 131 of AMC Act 1980 along with receipt budget estimate, receipt budgeting of receipt and expenditure of the Kolkata Municipal Corporation for the year 2023 and 24 as required under the provision of subsection 3 of section 131 of AMC Act 1980. I propose that the rates and taxes, surcharges, fees for the year 2024-25 may be levied as shown in the volume 1 of the budget document. Thank you. আধিকারিকবৃন্দকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানালাম।